পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। চলে যাবেন বলেননি, এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান। এখন জামায়াতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, পরে এনসিপির সঙ্গে আলোচনা। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডিসেম্বরে ভোট কেন নয় প্রশ্ন বিএনপির। বাধ্য করে নয়, নির্বাচনে সহযোগিতার আশ্বাস জামায়াতের। বিচার সংস্কার, জুলাই ঘোষণা ও ভোটের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের মরদেহ ঢাকায়। দুই উপদেষ্টার শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারে হবে জানাজা। শায়ান এফ রহমান সহ হাসিনা ঘনিষ্ঠ দুজনের লন্ডনের সম্পত্তি জব্দ। আনিসুল হকের সহযোগীর বিরুদ্ধে দুদকের মামলা। উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। পুঁজি বাজারকে ক্যাসিনো আখ্যা বিএনপি নেতা আমির খসরুর। অনিয়মের বিচার না করায় নিঃস্ব অনেকে, বললেন দেবপ্রিয়। পাচারের সম্পদ দ্রুত ফেরানোর আশ্বাস গভর্নরের। এবং মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে এখনও আওয়ামী আমলের সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ। 13 এজেন্সির বিরুদ্ধে 3 বছরে 1200 কোটি টাকা আত্মসাতের তথ্য দুদকের। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও 2 ছাত্র উপদেষ্টাকে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান দলটির প্রতিনিধি দলের সদস্যরা। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার করবে বলেও জানান তারা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান চৌধুরী অংশ নেন। পরে জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। জামায়াতের পক্ষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেন। এরপর ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হাসনাত আবদুল্লাহ, আরিফুল ইসলাম আদিব ও তাসনিম জারা। এছাড়া রোববার আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, কেননা সংস্কার চলমান বিষয়, এটা চলতে থাকবে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেইটা চলমান থাকবে। এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব। মূলত সংস্কার এবং বিচার, নির্বাচন, এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের ব্যাপারে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে। সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। তাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। ওনারা কোনো আশ্বাস বা কিছু দিয়েছে, সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার নাজমুস সালিহি, সরাসরি যাচ্ছি তার কাছে।
এখন জামাত ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তারা সেখানে দুজন অংশ নিয়েছেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির সঙ্গে বৈঠক শেষ হয়েছে এবং বিএনপির যে 2-4 প্রতিনিধি এসেছিলেন তারা ইতোমধ্যেই তারা কি বিষয়ে আলাপ করেছেন, তাদের দাবি আসলে কি ছিল, তারা কি কি বলেছেন সেগুলো নিয়ে তারা গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। মোটামুটি বলা চলে 3 জন স্থায়ী কমিটির সদস্যই গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেছেন। এতে যেটি বলা হয়েছে, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে যে সমস্ত দাবি দেওয়া হয়েছে, দাবি করা হয়েছে, সেগুলো আসলে কিছুটা তো খবরেই তো মধ্যেই আপনারা শুনলেন। মূলত বিএনপি নির্বাচন সংস্কার এবং আওয়ামী লীগের বিচার 3 ইস্যুতেই কথা বলেছে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব। সেটি কিভাবে সম্ভব সেই ইস্যুগুলি নিয়ে তারা কথা বলেছেন। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টা হিসেবে তারা 3 জনকে চিহ্নিত করছেন এবং বলছেন যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই 3 জনকে পদত্যাগ করতে হবে, নতুবা নির্বাচন সুষ্ঠু হবে না। তার মধ্যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান রয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের 2 জন ছাত্র প্রতিনিধি হিসেবে যে 2 জন উপদেষ্টা রয়েছেন, এলজিআরডি ও স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং এখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাহফুজ আলম, এই 3 জনের তারা পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি তারা বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের বিচার তারা চলমান রাখবেন এবং সংস্কার আসলে চলমান প্রক্রিয়া, যতটুকু সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া সম্ভব ততটুকু করেই দ্রুত তারা নির্বাচন আয়োজনের দাবি করেছেন এবং বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা যে পরবর্তী সময়ে যে সংস্কার বাকি থাকবে সেই সংস্কারগুলি তারা করবেন। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক সংলাপ চলছে, বিশেষ করে কোন দল কি বিষয়ে সংস্কারে একমত হচ্ছে বা না হচ্ছে, এই বিষয়গুলো পরিপূর্ণভাবে পুরোটাই এই অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি এমনটি বলছেন না। বিএনপি বলছেন যে যতটুকু এই সময়ের মধ্যে সংস্কার করা সম্ভব, অর্থাৎ তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এই যৌক্তিক সময়কে তারা ধরে বলছেন যে যতটুকু এই সময়ের মধ্যে সংস্কার সম্ভব এতটুকু করা, বাকি সংস্কার বিএনপি এসে করবে। ঠিক একইভাবে বলছে যে দৃশ্যমান বিচারের অগ্রগতি এই সরকারকে করে যেতে হবে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পায় তাহলে বিএনপি সেই বিচারকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবেন। পাশাপাশি তারা দ্রুত সেই বিষয়টি তারা বলেছেন যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ পরিষ্কার করার জন্য তারা একটা ডেডলাইন চেয়েছেন, একটা ঘোষণা চেয়েছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনকে আয়োজন করা যায়। পাশাপাশি আজকে বিএনপি বলেছে যে তারা একেবারে লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে 3 জন উপদেষ্টার পদত্যাগ ব্যতীত নির্বাচন সঠিক এবং সুষ্ঠুভাবে হবে না। এই জন্য তারা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং 2 জন অন্তর্বর্তী সরকারের যে 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন উপদেষ্টা হিসাবে তাদের তারা পদত্যাগ চেয়েছেন। এখন জামাতের সঙ্গে বৈঠক চলছে। জামাতের বৈঠকে আসলে কি নিয়ে কি আলাপ আলোচনা হয়েছে তারা যখন বেরি হয়ে আসবে গণমাধ্যমের সামনে তারা সেটি আসলে ব্রিফ করবেন। এরপরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই এনসিপির 4 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তারাও কিন্তু এখন বৈঠকের জন্য ভিতরে প্রবেশ করেছেন জমিনে এবং তারা জামায়াতের বৈঠক শেষ হলে তারা বৈঠকটি তারা অংশ নেবেন, তারা অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। এর আগে দুপুরে পরিকল্পনা উপদেষ্টা জানান পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। এছাড়া এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সব কারণ তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকের পর 19 উপদেষ্টাকে নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ বিকেলে এক বিবৃতিতে জানায় দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়। তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন।
চলে যাবেন বার্লিন নিয়ে। তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্তর্বর্তী সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে বাধা কোথায়? সরকারের প্রতি এই প্রশ্ন রেখে বিএনপি নেতারা অভিযোগ করেন, নতুন দলগুলোর জোট গঠনের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ভোট পেছানোর চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না। তারা আরও বলেন, উপদেষ্টাদের বক্তব্যে মনে হচ্ছে নির্বাচনের দাবি তোলাই মহাপাপ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা। বগুড়া থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। চারিদিকে উচ্ছ্বাস, উদ্দীপনা। বগুড়া কেন্দ্রীয় মাঠে তারুণ্যের জয়গান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার তরুণদের মিছিলে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। হাতে হাতে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড। তুমুল বৃষ্টির মধ্যেই সমাবেশ রঙিন করে তোলেন বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন বিএনপির 2 কেন্দ্রীয় নেতাও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচনের দাবি করা যেন মহাপাপ। তরুণ উপদেষ্টাদের কথায় সরকার পরিচালিত হলে দেশ ভালো চলবে না। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোনো স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি, উনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি, এই জন্য তাদের খুব গোসা। জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরের নির্বাচন নয় কেন? সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে ক্ষমতা ফেরাতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে জুন মাসের মধ্যে সংস্কার, নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরের নির্বাচনে তো অসুবিধা কোথায়? কোন দলের জোট বা ঐক্য করতে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং খুলনা বিভাগের পর রাজশাহী এবং রংপুর বিভাগের তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হলো বগুড়ার এই সেন্ট্রাল মাঠে, যেখানে তরুণরা বলছেন তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চান, যারা আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের মতামতকে গুরুত্ব দেবেন। আর বিএনপি নেতারা বলছেন, তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং দেশে চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্বাচন রোডম্যাপের ঘোষণার বিকল্প নেই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বগুড়া। সংকট নিরসনে ঐক্য জরুরি, তবে ঐক্য কখনো বাধ্যতামূলক হয় না। সকালে জাতীয় প্রেস ক্লাবে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। জানান, গণতন্ত্রের উত্তরণে নির্বাচনই একমাত্র সমাধান। আলাদা অনুষ্ঠানে দলটির আরেক নেতা ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূসকে যারা বিতর্কিত করতে চায় তাদের লাগাম টেনে ধরতে হবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের 2 দিন পেরোলেও এখনও বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এই প্রসঙ্গ। সবার কণ্ঠেই ঐক্যের ডাক। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, বাধ্যতামূলক ঐক্য চান না তিনি। গণতন্ত্রে উত্তরণই একমাত্র সমাধান উল্লেখ করে তিনি বলেন, দেশে কি কি পরিবর্তন করতে হবে তা আগেই ঠিক করা উচিত। সবকিছুতে একমত হবে, এটা আমি স্বীকার করি যে আমরা ভালো কাজে সবাই, কারণ আমরা যদি ভালো এবং মন্দ কাজে সবাই একমত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আবার বাকশাল 3 সৃষ্টি করি। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। প্রধান উপদেষ্টাকে ঘিরে 111-এর দুষ্টচক্র সক্রিয় বলেও অভিযোগ করেন তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, এখনো আমরা আপনাকে বিশ্বাস করতে চাই, আপনার পাশে থাকতে চাই, আপনাকে নিয়েই আমরা বাংলাদেশের সংকট উত্তরণ করতে চাই, আপনাকে আমাদের এই কাফেলার ইমাম বানাতে চাই, কিন্তু
আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সেই আস্থা বিশ্বাসের সম্পর্ক অর্জন করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূসকে যারা বিতর্কিত করতে চায় তাদের লাগাম টেনে ধরতে হবে। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করলে রাজনৈতিক দলেরই শেষে জয় হয় বলে তিনি মন্তব্য করেন। ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করেন। মনে রাখবেন, শূন্য স্থান কখনোই শূন্য থাকে না। রাজধানীর অপর এক অনুষ্ঠানে অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ডিসেম্বরে নয়, বরং তার আগেই সম্ভব। দ্রুত গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি। বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আমরা কত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাব বাংলাদেশ, সেইটা হচ্ছে মুখ্য বিষয়। এবং সেটাকে এগিয়ে নিতে গেলে আমরা কত তাড়াতাড়ি নির্বাচন দিকে যেতে পারবো, এইটাই সবচেয়ে মুখ্য বিষয় আজকে। এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। নির্বাচনই দেশের গণতন্ত্রের উত্তরণের একমাত্র সমাধান হিসেবে দেখছে বিএনপি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলটির মজলিসে শুরার অধিবেশনে একথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন ও সংস্কার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার মাধ্যমে জনগণের সংশয় দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ বৈঠক মজলিসে শুরার অধিবেশন। এ সময় দেশের চলমান পরিস্থিতি তুলে ধরেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সব দলকে নিয়ে আলোচনার বিকল্প নেই। সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন জামায়াতের আমির। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। জামাত আমির আরও বলেন, দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির কথা বিবেচনা করে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন তিনি। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ, এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। নির্বাচনের জন্য সরকারকে দলীয়ভাবে সহযোগিতার ঘোষণাও দেন জামাত আমির। চান জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুধু নির্বাচন নয়, বিচার, সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি। দুপুরের সংবাদ সম্মেলনে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে দিতে চায় না উল্লেখ করে জাতীয় স্বার্থের সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক না থাকার দাবিও তার। সমসাময়িক নানা ইস্যুতে বাংলা মোটরের কার্যালয়ে দুপুরের সংবাদ সম্মেলনে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। কথা বলেন সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে। দেশ ক্রান্তিকালীন সময় পার করছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখন সবার আগে প্রয়োজন স্থিতিশীলতা। সব রাজনৈতিক দলকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারকে সহযোগিতার আহ্বান তার। সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সবার পক্ষের সাথে কথা বলে
একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনী রোডম্যাপ একত্রে ঘোষণার দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, সেনাবাহিনীর প্রতি আস্থা থাকলেও রাজনৈতিক বিষয়ে তাদের মতামত দেওয়া উচিত নয়। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইউনুস, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের নির্দেশনা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারিক আদালত। শেখ হাসিনার ঘনিষ্ঠ দুইজনের লন্ডনে প্রায় 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ। জব্দের কারণে তিনি এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনের গ্রসভেনার স্কোয়ারে অ্যাপার্টমেন্ট সহ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গ্রেশাম গার্ডেন্সের ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। লন্ডনে সালমান এফ রহমানের ছেলের জব্দ হওয়া সম্পদ সহ অন্যদের সম্পদও ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, পাচার হওয়া সম্পদ বিদেশের মাটিতে বিক্রির সুযোগও রাখা হবে না। সম্পদ ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন গভর্নর। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা 9 কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ জব্দ করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটেনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বিদেশে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ওই সব যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারেও কাজ চলছে। আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে আমাদের লয়ার থাকবে সেটা, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না, বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশে। পিকেএসএফ এর একটি ঋণ প্রকল্প উদ্বোধন করতে এসে গভর্নর আরও বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, অন্যথায় এসব ফেরত আসবে না। দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে, আবার প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব, আমরা লন্ডনে যাওয়ার প্ল্যান আছে, আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে। এগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। জানান, ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়া হবে, থাকবে না কোনো ব্যক্তির ছবি। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গেল 15 বছরে এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক সিন্ডিকেট ও দুর্নীতির বিচার না করায় শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পুঁজিবাজারে বড় ধস হয় 1996 সালে, দ্বিতীয়বার 2010 সালে। প্রথমবার ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকা এবং দ্বিতীয়বার 20,000 কোটি টাকা। 1996 সালে বাজার থেকে বের করা $15 কোটি পাচার হয়েছে। দুটি বড় ধসের তদন্ত কমিটি হলেও শাস্তি পাননি কেউ। শ্বেতপত্র বলছে, গেল 16 বছরে এই বাজার থেকে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা।
শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে নিজের উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যা যা ঘটেছে এটা শুধুমাত্র আপনি বিচ্ছিন্ন কাউকে দায়িত্ব দিয়ে এটা পারবেন না, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে যারা ছিলেন, যারা ওই লিস্টিংগুলো করেছেন, যারা ওইটাকে সুযোগ করে দিয়েছেন, তারা যদি এটার সাথে যুক্ত না থাকেন তাহলে এটা হতে পারত না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, হাসিনার আমলে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছিল। এর থেকে উত্তরণে প্রয়োজন সংস্কার ও দায়বদ্ধতা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি 100% পরিপূর্ণভাবে পালন করতে হবে। আলোচকরা জানান, বিগত সরকার বাজারে এতই অনিয়ম করেছিল যে ফ্লোর প্রাইস ব্যবহার করে শেয়ারের দামের পতন ঠেকাতে হয়েছে। সেই খেসারত এখনো দিচ্ছেন বিনিয়োগকারীরা। কুক্ষিগত ছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের মরদেহ জানাজার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সন্ধ্যা 6:30টার দিকে শাহজালাল বিমানবন্দরে মরদেহ বুঝিয়ে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি ইমরান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ হাসান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবারের প্রতি রাষ্ট্রীয় সহায়তা ও সমর্থনের আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আহত হয়েছিলেন, মাথায় গুলি লেগেছিল। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ, এরপরে সিএমএইচের চিকিৎসা নিয়েছেন। পরবর্তী পর্যায়ে গত ডিসেম্বরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়েছিল। এই পর্যন্ত ব্যাংককে উনি চিকিৎসাধীন ছিলেন, কিন্তু গত পরশু ব্যাংককে উনি ইন্তেকাল করেছেন। তো আজকে এই শহীদ হয়ে উনি বাংলাদেশে আসলেন। জুলাই শহীদদের জন্য অধিদপ্তর করেছে, অধিদপ্তরের অধীনে এই পরিবারের পুনর্বাসন এবং সমস্ত কিছুই রাষ্ট্র দেখাশোনা করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলবেন জামায়াতের নেতারা, সরাসরি যাচ্ছে সেখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে কিছুটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবারে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক হয়। সেই বৈঠক থেকে প্রধান উপদেষ্টা তিনি একটা মেসেজ জাতিকে দিতে চেয়েছিলেন, তিনি সেটা দেননি, কিন্তু এই কথাটা খুব দ্রুত সমাজের সব দিকে ছড়িয়ে পড়ে, যার কারণে সমাজে একটা অনিশ্চয়তা, আশঙ্কা, আতঙ্ক দেখা দেয়। আমরা সেই দিনই বিষয়গুলোকে হিসাবে নিয়েছি, নোটিশে নিয়েছি। একই সময়ে একজন রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন। আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন। এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের, কিছুটা বিরক্তির ছিল, যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারে পুনর্বিবেচনা করবেন এরকম একটা অভিব্যক্তি তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু কার্যত এটা অফিসিয়ালি সামনে আসেনি। এ বিষয়ে আপনারাও আমাদের মতোই বিচলিত ছিলেন, আমরা এটা বিশ্বাস করি। কারণ দেশ আমাদের সবার, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই পরিবর্তনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সরকারে, তারা তাদের পরিচয় হচ্ছে যে তারা কোনো পার্টিকে
বিলং করবেন না, এটা হওয়া উচিত। কিন্তু এখানেও কিছু ব্যতিক্রম ঘটেছে, এটাও মাঝে মধ্যে সমাজকে উদ্বিগ্ন করেছে। আবার স্বাভাবিকভাবেই এই পরিবর্তন বা বিপ্লবের অবশ্যম্ভাবে দাবি ছিল যে অর্থবহ কিছু সংস্কার করা লাগবে এবং যারা অপরাধী তাদের বিচার হতে হবে। এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে, যে নির্বাচনে সমতল মাঠ থাকবে, নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না, এখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না। 15.5 বছর মানুষ 3টা নির্বাচনে তার ভোটের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা নিঃসংকোচে নিজের এই অধিকারটা প্রয়োগ করতে চায় এবং এই সুযোগ পাবে, নিশ্চিত হবে। এটি হচ্ছে জনগণের দাবি। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কয়েকবার তিনি বলেছেন নির্বাচন তিনি দিতে চান এই বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের জুনের মধ্যবর্তী কোনো এক সময়, কিন্তু তিনি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেন, কোনো মাস সপ্তাহ তিনি ঘোষণা করেন। এটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি এই নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে আছে। আমাদেরও কিছু রিকমেন্ডেশন ছিল, আমরা তার প্রতি সম্মান রেখেই বলেছিলাম যে দায়িত্ব আমরা সবাই মিলে তাকে দিয়েছি, তিনি চেয়ে নেন এবং তিনি দলের পক্ষ থেকেও নির্বাচিত কোনো দায়িত্বশীল নেতা নন, বরঞ্চ তিনি জনগণের ঐক্যমতের ভিত্তিতে এই জায়গাটায় একটা গুরুবার তিনি গ্রহণ করেছেন। তাকে আমরা তার সম্মান বজায় রেখে দেশের স্বার্থটা তিনি দেখবেন, সেটা আমরা সবসময় বলে আসছি। আমরা আজকে এই ব্যাপারে কথা বলেছি, আমরা বলেছি 2টা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। আর 2 নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না, মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে, এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লামেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো সংস্কারের সাথে জড়িত। অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে, দল যেহেতু আলাদা মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আমার মতটি আমি প্রকাশ করব, আরেকজনের মতের প্রতি আমি শ্রদ্ধা দেখাবো। আমি কারো মতকে তুচ্ছ জ্ঞান করবো না, উপহাস করবো না এবং কাউকে অপমানিত করব না। কিন্তু আনফর্চুনেটলি এই সীমা আমরা অনেকেই রক্ষা করে চলতে পারি না, আমাদের পারা উচিত। গণতন্ত্রের স্লোগান হচ্ছে let us agree to disagree। আসো আমরা এক হই যে আমাদের ভিন্ন মত প্রকাশ করার অবকাশ আছে, সুযোগ আছে। এই থিওরির উপর আমাদের সকলকে আসতে হবে। আমরা বিশ্বাস করি সমস্ত দলই দেশকে ভালোবাসে, ভালোবাসার জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দিয়ে আমরা সবাই যদি এগিয়ে আসি এবং আমরা যদি সংস্কার প্রক্রিয়াকে অর্থবহ সহযোগিতা করি, তাহলে একটা অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন নিশ্চিত হতে পারে ইনশাআল্লাহ। আমরা সেই দিনগুলো অপেক্ষায় আছি। সমাজে যে অস্থিরতা দেখা দিয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে, প্লাস বিভিন্ন ব্লকেটকে কেন্দ্র করে আপাত দৃষ্টিতে তা কিছুটা কেটেছে। আমরা এর স্থায়ী নিষ্পত্তি চাই এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই 2টাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আপনারা আজকে এখানে এসেছেন, আপনারা ইতিমধ্যে বিএনপির বন্ধুরা এসেছেন, তাদের কথা আপনারা শুনেছেন, আমাদের কথা আপনারা ধৈর্য ধরে শুনলেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি।
আমির মহোদয়, আপনাদের সাথে আমাদের আরো অনেক দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আজকে আরো হয়তো আপনারা কথা শুনবেন, আরেকটা দল তারা ঢুকেছেন, তারাও বের হলে তারা তাদের কথা বলবেন। আমরা দেশকে আমাদের ভালোবাসার জায়গা থেকে, বিবেকের দায়বোধের জায়গা থেকে যেটা উত্তম মনে করি সেই ব্যাপারে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ন্যায় এবং সত্যের পথে আমরা অবিচল থাকবো। দেশের স্বার্থটাকে আমরা বড় করে দেখবো, এটি হচ্ছে আমাদের অঙ্গীকার। আপনাদের সবাই। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এবার বাণিজ্যের সংবাদ। ঈদুল আজহা সামনে রেখে রংপুরে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। জেলার সবচেয়ে বড় গঙ্গাছড়ার বেদগাড়ি হাটে পশু নিয়ে আসেন বিক্রেতারা, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। জেলার স্থায়ী ও অস্থায়ী মিলে 61টি হাটে গবাদি পশু বিক্রি হচ্ছে। 41টি ভ্রাম্যমাণ ভেটেরিনারি টিম কাজ করছেন। জেলার চাহিদা 2,24,751টি, প্রস্তুত আছে 3,63,312টি পশু। চাহিদা মিটিয়ে 1,38,561টি পশু জেলার বাইরে বিক্রি করা সম্ভব বলেও জানায় প্রাণী সম্পদ বিভাগ। রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের প্রতীক উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে রাজধানীর এফডিসিতে বিগত শাসনামলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। বলেন, দেশি বিদেশি নানা গোষ্ঠী গ্রাস করে রেখেছে জ্বালানি খাতকে। মিয়ানমার উপকূলে আলাদা নৌকাডুবির ঘটনায় 427 রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। ইউএনএইচসিআর জানায়, গত 9 মে আরাকান উপকূল থেকে 267 রোহিঙ্গা নিয়ে রওনা দেয়া নৌকা কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। 66 রোহিঙ্গা তীরে ফিরলেও বাকিদের পাওয়া যায়নি। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।